প্রথমেই বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্যে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। সানার সাথে আমার পরিচয় হয় অস্ট্রেলিয়ায়। 6 মাসের জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয় একটা ট্রেনিংয়ের জন্য। মূলত একটু হায়ার পোস্টের যারা, তাদের জন্য ট্রেনিং। আমাদের শাখার সিনিয়র স্যারের যাওয়ার কথা থাকলেও একটা বিশেষ কারণে তার যাওয়া বাতিল হয়। উনি আমাদের শাখার কোটাটা অন্য কাউকে দিতে চাইছিলেন না, তাই আমাকেই পাঠালেন। কয়েকটা ধাপ নিচে থেকে একজনকে পাঠানোতে পরবর্তীতে ব্যাকল্যাশ খেতে হবে ইমিডিয়েট সিনিয়রদের কাছে। তবুও অস্ট্রেলিয়ায় 6 মাস আর ভালো অঙ্কের একটা টাকাও পাওয়া যাবে ভেবে আমি রাজি হয়ে যাই। অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পর যেখানে আমাদের থাকার কথা ছিল, ট্রেনিং সেন্টারের লাগোয়া হোটেল, সেখানে কি একটা সমস্যার কারণে আমার আর কাউন্টার ফিটিং ডিপার্টমেন্টের আদনান স্যারের জায়গা হয় ট্রেনিং সেন্টার থেকে প্রায় 5 মাইল দূরে একটা এয়ারবিএনবি গেস্ট হাউজে। আমি খুশিই হলাম। এখানে অন্তত সিনিয়রদের ফুট মরমাস খাটতে হবে না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস করে হাঁপিয়ে উঠলাম। অ্যালাউন্স পাই প্রতিদিন, সেটা সপ্তাহের শুরুতেই দিয়ে দেওয়া হয়, কিন্তু খরচ করার জায়গা পাই না। উইকেন্ডে ছুটি পেয়ে ভাবলাম ঘুরতে যাব। আদনান স্যার সিনিয়রদের সাথেই গেলেন। উনারা কি মনে করে যেন আমাকে সাথে নিলেন না। যাই হোক, আমি একাই বের হলাম। ঘুরতে ঘুরতে একটু ফাঁকা ধরনের একটা জায়গায় ধাবা দেখে ঢুকে পড়লাম। রাতের খাবার আর বিয়ার ব্যাস। বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে অনেক জায়গা। বিলিয়ার্ড আর স্নুকারের টেবিলে বাজি খেলা হচ্ছে। একদিকে কয়েকটা বেঞ্চ পাতা, সেখানে তাস খেলছে দাড়িওয়ালা বিশালদেহী অস্ট্রেলিয়ানরা। আমি সোজা বারে চলে গেলাম। বার্গার, ফ্রাইজ আর বিয়ার অর্ডার দিলাম। তারপর খাবারের অপেক্ষা করতে করতে কল দিলাম বাসায়। বাংলাতেই কথা বলছিলাম। ফোন রাখতেই বারের আরেক মাথায় বসা একটা মেয়ে বাংলায় বলে উঠল, বাঙালি? হ্যাঁ, বাংলাদেশি। আপনি? আমিও। মেয়েটাকে ভালো করে দেখলাম। বেশ মিষ্টি চেহারা, ঘাড় পর্যন্ত কাটা চুল, ফর্সার গায়ের রং, থুতনিতে একটা কাটা দাগ, নাকের মাঝখানে একটা ছোট্ট রিং বা নথ। বেশ লম্বা আর শক্তপোক্ত গড়ন মেয়েটির। নির্মেদ শরীর, জিম করে বা অ্যাথলেট হবে এমন ফিগার বাংলাদেশি মেয়েদের মধ্যে খুব কমন না। কালো রঙের মিডি টাইপের একটা ড্রেস পরেছিল। ড্রেসটা বুকের অনেক নিচ পর্যন্ত কাটা। তারপর টুল টেনে আমার পাশে বারে বসল। ভদ্র ড্রেসটা বলতেও একটা কথা আছে। আমি ড্রিঙ্ক অফার করলাম। একটা লং আইল্যান্ড আইস টি নীল ড্রেসে, আমি নিলাম একটা বিয়ার। খাবার তখনও আসেনি। কথায় কথায় জানতে পারলাম ওর নাম সানা। ঢাকায় বাড়ি। অস্ট্রেলিয়ায় একটা ইউনিভার্সিটিতে এক্সচেঞ্জ স্টুডেন্ট। 1 বছর ধরে আছে এখানে। আমি বললাম, আমি জামশেদ, পেশাগত ড্রেসনে নিজের ব্যাপারে বেশি কিছু বলার অনুমতি নেই আমার। রাগথাক করে সত্য মিথ্যা মিশিয়ে খানিকটা বললাম। তারপর কথা ঘোরালাম। ক্রিকেট নিয়ে আলাপ হল ড্রেস কিছুক্ষণ। আমি থাই বক্সিং জানি জেনে বেশ আগ্রহ। ড্রেস দেখাল ড্রেস। কথা বলতে বলতে আমার খাবার চলে এল ড্রেস। ওকেও অফার করলাম, কিন্তু সে মানা করে দিল ড্রেস। অলরেডি নাকি তার খাওয়া হয়ে গেছে। বাইরের খাবার তার পছন্দ না, নিতান্তই দায় না পড়লে খায় না। আমাকে খেতে দিয়ে উঠে চলে গেল বিলিয়ার্ডের টেবিলটার দিকে। খাওয়া প্রায় শেষের পথে এমন সময় পেছনে পটকা ফাটার মতো জোরাল ফটাস করে একটা শব্দ, সাথে ওর তীক্ষ্ণ কণ্ঠ শুনে ঘুরে তাকালাম। সম্ভবত কোনো একটা ঝামেলা হয়েছে। উত্তপ্ত বাক বিতণ্ডা শুনে যেটুকু বুঝলাম, কেউ একজন ওর সাথে বাজে আচরণ করতেই সানা তার গালে 82 সিক্কাটা হাঁকিয়েছে। উঠে এগিয়ে যেতে যেতেই বারের বাউন্সার এসে লোকটাকে ঠেলে বের করে দিল। লোকটাকে আধো অন্ধকারে একনজর দেখলাম। বিশাল দেহি, শ্বেতাঙ্গ, মুখে দাড়ি, গায়ে হাতা কাটা জিন্সের বাইকার জ্যাকেট, 2 বিশাল হাতে বোঝাই করে ট্যাটু আঁকা। এই ধরনের সাইজের লোকের গালে 5 আঙুলের ছাপ বসাতে যথেষ্ট সাহস লাগে। এগিয়ে গেলাম সানার কাছে। ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি গু। অন্যদিকে তাকিয়ে বলল সে। বাড়ি ফিরবে না? চলো তোমাকে এগিয়ে দেই। আমার মুখের দিকে একবার তাকিয়ে রাজি হয়ে গেল সে। তারপর বলল, আরেকটা ড্রিঙ্ক নেবে? আমরা আবার বারে ফিরে গেলাম।
ও একটা বিয়ার নিল আর আমি দ্রুত খাওয়া শেষ করলাম। ও আমাকে বলল একটু বসতে। বাথরুমে যাবে। ও যাবার একটু পরেই আমি টের পেলাম একবার আমারও ঘুরে আসা উচিত। বারের পেছনে বাথরুম। পাশাপাশি দুটো দরজা, পুরুষ আর মহিলাদের জন্য আলাদা করা। প্রস্রাব সেরে হাত ধুতে যাব এমন সময় পাশে মহিলাদের বাথরুম থেকে অস্পষ্ট আর্তনাদ কানে এলো আমার। বের হতেই দেখি মেয়েদের দরজার সামনে দুই বিশালকায় শ্বেতাঙ্গ দাঁড়িয়ে আছে। একজনের মুখে চাপদাড়ি আর মাথায় ৭০-এর দশকের মতো কোকড়া লম্বা চুল। অন্যজনের চুল কামানো, মুখে দাঁড়িয়ে আছে। গায়ে জ্যাকেট, হাতে ট্যাটু। চকিতে আমার মনে হলো ওদের একজনকেই সানা চড় মেরেছিল একটু আগে অভদ্রতার জন্য। ভেতর থেকে আরেকটা অস্ফুট চিৎকার শুরু হয়েই আবার থেমে গেল। যেন কেউ মুখে হাত চাপা দিয়ে থামিয়ে দিল। আমি প্রমাদ গুনলাম। বাইরের দেশে আমার সামনে দেশের একটা মেয়ের অসম্মান হতে দেওয়া যায় না। আমি এগিয়ে গেলাম। হ্যালো মেইট। ছেলেদের বাথরুম পাশে বললাম ওই দুজনের উদ্দেশ্যে। থোবরা ঠিক রাখতে চাইলে নিজের চরকায় তেল দে ছিটেকো, লোকটা বলল। আমার বান্ধবী ভেতরে আছে গু। না, ভেতরে কেউ নেই। যদি থাকে সময় হলে নিজেই বেরিয়ে আসবে, কি কোকড়া চুল বলল। আমাকে ভেতরে যেতেই হবে। মনে মনে স্থির করে ফেললাম। দুজনের মাঝখান দিয়ে ভেতরে ঢুকতে যাব, টেকো লোকটা তখনই আমার বুকে একটা ধাক্কা দিল। সামান্য ধাক্কাই, কিন্তু আমি প্রায় ছিটকে দেয়ালের গায়ে আছড়ে পড়লাম। এসব না করলে হয় না। বুক ডলতে ডলতে উঠে দাঁড়ালাম। কোকড়া চুল পকেট থেকে একটা ছুরি বের করে হিসিয়ে উঠল। ভাগ এখান থেকে গি। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আজ কপালে এই শনি আছে কে জানত। আমি এগোতেই সে আমার পেটের দিকে ছুরির ঘা দিল। আমি একপাশে সরে গিয়ে একটা লাথি মারলাম টেকোর কুচকিতে। লোকটা কোত করে চোখ উল্টে দুই হাতে কুচকি ধরে হাঁটু ভেঙে পড়ে গেল। কোকড়া চুল আবার ছুরি মারল আমার দিকে। আমি পাশ কেটে সামনে বাড়লাম। ওর কনুইটা এক বাহু দিয়ে আটকে আরেক হাত বাড়িয়ে ওর ঘাড়টা আংটার মতো করে ধরলাম। লাথি মারলাম তার এক হাঁটুর বাটিতে। ব্যথায় হাঁটু ভেঙে সামান্য নিচু হতেই বুকে দুম করে হাঁটু দিয়ে ঘা মারলাম সমস্ত শক্তিতে। তারপর আবার ২-৩টা মারতেই সে পড়ে গেল। হাত থেকে ছুরিটা তো পড়েছেই, প্রথমে এক লাথিতে ওটা নাগালের বাইরে সরিয়ে দিলাম। টেকো তখনও সামলে নিতে পারেনি। ওর চোয়ালে একটা লাথি মারলাম। তারপর কোকড়া চুলোর চুল ধরে মাথাটা ঠুকে দিলাম দেয়ালে। ভেতর থেকে রাক্ত কণ্ঠ শোনা গেল। বাইরে কি হচ্ছে তা জানতে চাইছে। দরজায় এক লাথি মেরে ভেতরে ঢুকলাম। দৃশ্য ভয়াবহ। অন্তত যা ভেবেছিলাম তা তো নয়, বরং আরও ভয়ঙ্কর। সেই থাপ্পড় খাওয়া লোকটা সানাকে মাটিতে ফেলে দুই পা তার দুই পাশে দিয়ে বসেছে। এক হাতে মুখ চেপে ধরা, আরেক হাতে একটা ছুরি নামিয়ে আনার চেষ্টা করছে ওর উপর। সানা সেই হাতটা দুই হাতে চেপে ধরে আছে। দরজা খুলে যাওয়ায় লোকটা তাকালো ঘুরে আমার দিকে। বাম দিকে তাকাতেই একটা ছোট টুল দেখতে পেলাম। আর দেরি করলাম না। এক হাতে সেটা তুলে নিয়ে ছুটে গিয়ে আছড়ে ফেললাম লোকটার মুখে। আর দেখতে হলো না। টিউব রডের টুল তুবড়ে গেল। লোকটা জ্ঞান হারিয়ে এক পাশে কাত হয়ে পড়ে গেল। আমি ছুরিটা লাথি মেরে দূরে সরিয়ে সানাকে টেনে তুললাম। ওর জামাটা ছিঁড়ে গেছে ধস্তাধস্তির মধ্যে। কপালে খানিকটা কালো হয়ে গেছে। আমি আমার জ্যাকেটটা ওকে পরিয়ে বের করে আনলাম। বাইরে আহত দুই বাইকারকে দেখে ও অবিশ্বাসের চোখে তাকালো আমার দিকে। বাইরে গিয়ে সবার আগে বারটেন্ডারকে বললাম ঘটনা। সে ছুটে গেল। পুলিশ আসলে যা ঘটনা জানতে পারলাম যা তা হল, ওরা স্থানীয় গুন্ডাদলের লোক। প্রায় এমন ঝামেলা করে। রাস্তায় ছিনতাই ডাকাতিও করে। পুলিশ আমাদের জবানবন্দি নিয়ে সানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিল। আমি সানাকে আমার বাইকে করে নিয়ে গেলাম ওদের হোস্টেলে। বিদায় নেবার সময় ও আমাকে জ্যাকেট খুলে দিতে চাইলেও আমি বললাম, রেখে দাও। এর ছুতোয় যদি আবার দেখা হয়। ও আমাকে বলল, ভেতরে চলো। তোমাকে ধন্যবাদ জানানো হয়নি আমার গু। যাব কি যাব না ভাবতে ভাবতে ও আমার হাত ধরে টান দিল। বাইক পার্ক করে আমরা ভেতরে চলে গেলাম। বাংলাদেশের ভার্সিটির হলের মতোই অবস্থা। অবশ্য মেয়েদের হলের ভেতরে কেমন কখনো দেখি নাই। শুধু হলের সামনে ঘোরাঘুরি করেছি। সানার রুম ৩ তলায়। দরজা খুলে আমাকে ভেতরে ঢোকালো সে। ভেতরে ঢুকেই আমি তার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিলাম। নিজের ঠোঁট নামিয়ে আনলাম মেয়েটার কপালে চুম্বন দিয়ে। আমি ওর আরও কাছে যাব এমন সময় বলল, দাঁড়াও, আসছি গু। বলেই আমাকে ভেতরে রেখে বাইরে চলে গেল সে।
আমি এতক্ষণে ঘরের সাজসজ্জা দেখার সুযোগ পেলাম। ছোট্ট একটা রুম, 2 দেয়ালে ঠেস দেওয়া 2টো টেবিল, তার উপর ল্যাপটপ, বইপত্র, টেবিল ল্যাম্প, 2টো চেয়ার, একপাশে বাথরুমের দরজা, মেঝেতে এক কোণায় একটা ইন্ডাকশন স্টোভ, দোতলা বেড, একটা কাঠের আলমারির মতো আছে। ময়লা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানায়, টেবিলে, মেঝেতে। একটা বেশ বড় জানালা আছে, তাতে পর্দা। এই ফালি ফালি জুড়ে বানানো পর্দাকে কি বলে আমি সঠিক জানি না। আমি এগিয়ে গিয়ে একবার বাইরে উকি দিলাম। সামনের বাগান চোখে পড়ল। দূরে আরেকটা বিল্ডিং, ওটাও ডরমিটরি। ছেলেদের হয়তো। ওদিক থেকে উঁচু ভল্যুমে মিউজিক ভেসে আসছে। সানা দরজা খুলে ঢুকল আবার। বিছানার উপর ছুঁড়ে ফেলল কিছু একটা। আমি তাকাতেই দেখি একটা বেলুনের প্যাকেট। আমি ওকে কাছে টেনে নিলাম। চুলে আঙুল চালিয়ে চুমু খেলাম আবার। আমার আশেপাশের উষ্ণতা তীব্র হয়ে উঠেছে টের পেলাম। আমি রুমে থাকা একটা পানির বোতল থেকে ওকে পানি খাওয়ালাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। ও টেনে নিয়ে আমাকে জড়িয়ে ধরে রাখল। রুমের থার্মোস্ট্যাটের টেম্পারেচার কমিয়ে দিলাম। এভাবে প্রায় ২০-২৫ মিনিটের পর আবার শুরু করলাম কাজ। ভোরে আমি নিজের বাসায় চলে যাই। গোটা ৬ মাসই আমরা এভাবে থাকতাম। অবশ্যই গোপনীয়তা বজায় রেখে দারুণদর্শী মেয়েটা আমার জানালার উপর উঠে আসা ঝাড়ের বেড়া বেয়ে চলে আসত। সারারাত প্রেম করার পর আবার সকালে চলে যেত। একদিন আদনান স্যার রাতে বাথরুমে যাবার সময় ওকে দেখে ফেললেন। সকালে ও যাবার পর নাস্তার টেবিলে বললেন, ছোট ভাই, তোমার লগে যে একটা পরী থাকে তা তো জানতাম না, গিয়ে আমার একটু সময় লাগল বুঝতে। বোঝামাত্রই হেসে ফেললাম। আমাগো তো কিছু জানাইলা না, আদনান স্যার অনুযোগের সুরে বললেন। আমি আবার হাসলাম। বললাম, স্যার, একজন ভদ্রলোক কখনো চুমু খায় না এবং বলেন না গি। ছোটি গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এইরকম আরও রোমান্টিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ।